অলিভিয়া বড় হয়ে আমাকে বিয়ে করে ফেলবে, এই ভয়ে তুমি এমন কথা বলছো না তো? তুমি তো ভারী হিংসুটে বাটারফ্লাই। আয়ানের বোকা বোকা প্রশ্নে আরও একবার শক্ত করে তাকে জোরে ধরল যারা, আরও গভীরভাবে তার বুকে মাথা রেখে চাপা স্বরে আওড়ালো। বুদ্ধু। তবুও তো ভালোবাসো। আপনার মতো বুদ্ধুকে আমি ভালো না বাসলে আর কে বাসতো শুনি? স্বর্ণালী সন্ধ্যার মতো চোখ জোড়াও অশ্রুসিক্ত হলো আয়ানের। সেই পানি গড়িয়ে পড়ার আগেই সে আকাশের দিকে মুখ তুলল। এতটা সুখের ভিড়ও ভাগ্য বিধাতার অজস্র প্রশংসায় নুয়ে এলো তার মন। অস্পষ্ট আওড়ালো, কেউ বাসতো না, কেউ না। ভাগ্য বিধাতাও বোধহয় ওপর থেকে মুস্কি হাসলেন এই জোড়া শালিককে দেখে। কে জানে, হয়তো কোনো মিরাক্কেল ঘটিয়ে আরও কিছুটা সময় দেবেন ওদের। আশাতীতভাবেই পৃথিবীর বুকে বেঁচে যাবে ওদের এই ভালোবাসা। মানলাম 3 দিন আগে আমার আরশির মায়ের জন্মদিন ছিল, তাই বলে তোমার ছেলে এই 3 দিন নিজেও ঘরের বাইরে বের হবে না, আর আরশি মাকেও বের হতে দেবে না। আশ্চর্য, বউয়ের জন্মদিন কেউ 3 দিন ধরে পালন করে? মেহমেদ হাসান প্রচণ্ড রেগে আছেন। তিনি রেগে গেলে খুব শব্দ করে খবরের কাগজ উল্টান। এবারও তাই করলেন। স্নোবলও মায়ের উপর মারাত্মক রেগে আছে। একাত্মতা পোষণ করতে মেহমেদের কথা শেষ হতেই সে পেছনে পা জড়া দিয়ে থপ করে বাড়ি মারল ফ্লোরে। বোঝালো এ বাড়ির ছেলের এহেন বিবেক বর্জিত কাজে সেও সমান লজ্জিত, রাগান্বিত। সে তার মাকে কিছুতেই ওই লোকের সাথে একা ঘরে থাকতে দিতে রাজি নয়। বাঙালি ছেলেপেলের উপর তার একদম ভরসা নেই, কখন কি করে ফেলে। নিউ ইয়র্কের হলেও তাও একটা কথা ছিল, তবে হাসান ভিলার কর্তাদের যতটা মেজাজ খারাপ ততটাই নিরুদ্বিগ্ন ভিলার কর্তী। ব্রেডে বাটার লাগাতে লাগাতে স্বামীকে এক প্রকার উপেক্ষা করেই হাঁক ছুড়লেন গৃহ সহকারীর উদ্দেশ্যে। সে এলে ব্রেডে বাটার দেওয়া খাবার ট্রেটা তুলে দিলেন তার হাতে। চোখের ইশারায় দোতলার ঘর দেখিয়ে দিতেই মরিয়ম বেগমের আদেশ বুঝে ফেলল মেয়েটা। তারপর চপ্পল পায়ে ট্রে হাতে উঠে গেল দোতলায়। শেহজাদের দরজায় নক করে খাবারের ট্রেটা মেঝেতে রেখেই ফের নিচে নেমে এলো তৎক্ষণাৎ। বলা বাহুল্য, প্রতিবেলায় খাবার নিয়ে এমন উপর নিচ সে করে চলছে বিগত 3 দিন ধরে। তবে পাত্তা না পেয়ে মুখ খোঁজ করলেন মেহমেদ এবং স্নোবল দুজনই সে আরশির অন্তঃপ্রাণ। যেখানে ওই 6 ফুট জাম্বুবান এভাবে তাদের দলের লোককে হাইজ্যাক করে ফেলেছে, না আর চুপ করে থাকা যায় না, আওয়াজ তুলতে হবে। মেহমেদ হাসানও আওয়াজ তুললেন। মরিয়ম বেগমকে তাগাদা দিয়ে শুধালেন, আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি তুমি কি শুনতে পেয়েছো? আবারও একাত্মতা ঘোষণা করলো স্নোবল। গলা দিয়ে গড় গড় শব্দ করে বোঝালো, শুনতে পেয়েছো? মরিয়ম বেগম বিতৃষ্ণায় মুখ ফিরলেন তাদের দিকে। উত্তরের বদলে পাল্টা প্রশ্ন করে শুধালেন, তোমাদের সমস্যা কি? মেহমেদ হাসান অবাক স্বরে বলে উঠলেন, তোমাদের বলতে? মরিয়ম বেগম তার পায়ের দিকে ইশারা করে আওড়ালেন, তুমি আর স্নোবল, তোমাদের সমস্যাটা কি? তখন থেকে আমার কানের মাথাটা খেয়ে ফেলছো। স্ত্রীর ধাঁধালো স্বরে থতমত খেল মেহমেদ। গলা পরিষ্কার করে চোখের চশমাটা এক হাতে ঠিক করতে করতে শুধালেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো কানের মাথা খেয়ে ফেলি বলবেই। আর যখন আমি তোমার ছেলের বয়সী ছিলাম তখন কেমন আমার পিছে পিছে ঘুরছে মনে আছে? মরিয়ম বেগম পুরনো কথা মনে করে ঠোঁট টিপে হাসলেও সেটা প্রকাশ করলেন না স্বামীর সামনে। মেকি গাম্ভীর্যের সাথে আওড়ালেন, আমি যে প্রথম প্রথম তোমাকে পছন্দ করতাম না সেটাও বলো। থাকতে তো ছেলের মতোই মুখটা সব সময় বাংলার পাঁচ করে রেখে। তারপর সে আমাকে হাসানোর দায়িত্বটাও তো তুমি নিলে বেগম জান। মেহমেদের কথায় মরিয়ম বেগমের ছদ্ম গম্ভীরতার ছন্দপতন ঘটল। নলের ফুলগুলোর মতোই খিলখিলিয়ে উঠল তার প্রবীণ মুখ। হাসি মুখে স্বামীর দিকে খাবারের প্লেটটা এগিয়ে দিতে দিতে বললেন, থাক, এখন আর অত পটাতে হবে না আমাকে। সে বয়স যে পেরিয়ে গিয়েছে, আপনার মনে আছে? মোটেই না, আমি এখনো এভারগ্রিন। তোমার ছেলে তো এখনো কমবেট না। আমার এখনো মনে যা জোর আছে না, তাতে এতদিনে ওর আরেকটা ভাই বোন চলে আসতো। আর এই বেটা
এখনো আমাকে একটা সুখবর দিতে পারলো না। মেহমেদ হাসান খুব সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বললেও এবার শব্দ করে হেসে উঠলেন মরিয়ম। ঝুঁকে এসে তার হাত থেকে খবরের কাগজটা তুলে নিয়ে শুধালেন। তুমি যেভাবে ওদের ডাকাডাকি করছো তাতে সুখবরটা পাবে কি করে শুনি? এতক্ষণে স্মিত হাসলেন প্রৌঢ়া। পরোটা তুলে স্ত্রীর মুখের সামনে ধরে বললেন, আমার অমন গোমরামুখ ছেলেটার জন্য আরশিমাকেই দরকার ছিল। তুমি যদি সেদিনে ইব্রাহিমের কাছ থেকে ওর মেয়েটাকে চেয়ে না আনতে, তাহলে বোধহয় আমাদের এই অপূর্ণ সংসারটা আর পূর্ণ হতো না মরিয়ম। এখন শুধু একটা আদরের গলায় দাদা ডাক শোনার অপেক্ষা, তাহলে আমার শান্তি। বেগম খাবারের গ্যাসটুকু লুফে নিলেন স্বামীর হাত থেকে, তারপর আর চোখে চেয়ে শুধালেন, তাহলে বলো, বেস্ট ওয়াইফের অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি? সে তো কবেই পেয়ে গেছো। কোথায়? কেন, এই জলজান্ত আমিটা কি তোমার প্রাইজ না? কত ভালোবাসি তোমায় বলো, তারপরও তোমার জন্য প্রাইজ লাগবে। এই তো বাড়ি অন্যায় বেগম জান। এমন অন্যায়ের শাস্তি হিসেবে তোমাকে আজ আমার সাথে দাবা খেলতে হবে। সবসময় তো আরশি মাই খেলে, তবে আজ তুমি খেলবে, বলো রাজি? স্বামীর শাস্তির এমন বহন শুনে ফের একবার হেসে উঠলেন মরিয়ম। মাথা দুলিয়ে বললেন, এমন কথার পিঠে তো আর কিছু বলা যায় না। বেশ, আজ না হয় আরশির বদলে আমি তোমার সাথে চেস খেললাম, তবুও দয়া করে মেয়েটাকে আর ডেকো না। ওরা একটু একসাথে সময় কাটাচ্ছে, কাটাক। মেহমেদ প্রবুল্লিত শ্বাস ফেলে আওড়ালেন, তোমার কি মনে হয় বেগম জান, আমি ডাকলেই তোমার ছেলে তাকে আসতে দেবে? বাবাকে বন্ধু মনে করছে কি না? না হলে সেদিনে কিভাবে বলে চলে গেল বউকে কোলে নিলে হার্ট রেট ভালো থাকে। চাইলে তুমিও ট্রাই করে দেখতে পারো। তুমি ভাবতে পারছো আই এম ইজ ফ্রেন্ড আর হোয়াট? স্বামীর কণ্ঠে উষ্মা আন্দাজ করতে পেরেই মরিয়ম বেগম ঠোঁট টিপলেন, তারপর দুষ্টুমি করে বলে উঠলেন, আসলেই ভালো থাকে বুঝি? তাহলে তো শুধু শুধু ওই ট্রেডমিলটার আর দরকার নেই। তুমি না হয় রোজ আমাকে কোলেই চড়িও, তাতে তোমার হার্ট রেটও ভালো থাকবে আর আমার মনও। মরিয়ম বেগমের দুষ্টুমি ধরতে পেরে আর রাগ করে থাকতে পারলেন না মেহমেদ। নিঃশব্দে অপলক্ষ চেয়ে রইলেন স্ত্রীর দিকে। তারপর স্নোবলের সামনে হুট করে চুমু খেয়ে বসলেন মরিয়মের গালে। সহসা পেছনের দিকে ঘুরে দাঁড়ালো স্নোবল। কি মুশকিল, যাদের কাছে মাম্মা আর পাপার নামে বিচার দিতে এসেছিল, তারাই যদি ওর সামনে চুমু খাওয়া শুরু করে দেয়, তাহলে ও যাবেটা কার কাছে? হায় রে মনুষ্য জাত, হায় রে ন্যায় বিচার। শেহজাদ ধীর পায়ে দরজার ওপাশ থেকে খাবারের ট্রেটা এনে বেড সাইড টেবিলে রাখলো। তারপর বিছানায় বসে সমস্ত বিশ্লেষণ ঢাললো পাশে ঘুমানো নিখুঁত ওই চেহারায়। ভোরে ফোটা স্নিগ্ধ দোলন চাপার মতো মিষ্টি মুখটার দিকে তাকে বড্র মোলায়েন স্বরে শুধালো, আজকেও যাবে না নিচে? আরশি ঘুমের মধ্যে দুদিকে মাথা নাড়ল। শীতের শেষ আর বসন্ত শুরু হওয়ার মাঝামাঝি সময়টাও শীত শীত বাতাস ঢুকছে জানালার পর্দা ভেদ করে। তাতেই বিড়াল ছানার ন্যায় কমফোর্টারের তলায় নাক পর্যন্ত ঢেকে ফেলল রমণী। বিড়ালের মতোই আদুরে গলায় বলে উঠল, আর আপনিও এখন নিচে যাবেন না। আবদার শুনে দাঁতে নিমিষ্ঠা পিষে ধরল শেহজাদ। নীলাভ চোখ দুষ্টুমির ঢেউ খেলে উঠল সহসা। চিবুকের ভাঁজে বয়ে বেড়ালো স্বভাবসুলভ গাম্ভীর্য। ছুটি দিতেই চঞ্চল কিশোরের মতো প্রাণবন্ধ হয়ে উঠল তার প্রশ্রয়। আরশির সদ্য ঘুমের 12টা বাজিয়ে শুধালো, আচ্ছা, তা আমি কেন যাব না? শটান চোখ মেলে চাইল তার প্রিয়তমা। ঘুমিয়ে থাকায় যে অভিনয়টা করবে ভেবেছিল, তাতে সাময়িক ইস্তফা জানিয়ে উঠে বসল সে। মাথার এলোমেলো চুল আর ভব ঘুরের মতো চেহারায় এক রাশ বিরক্তি নিয়ে বিছানা থেকে নিচে নামলো পরপর। নিজের হাতের থেকে দ্বিগুণ বড় হাতটা ধরে শেহজাদকে টেনে নিয়ে এলো আয়নার সামনে। আয়নায় চোখ রেখে কনিষ্ঠ স্বরে শুধালো, কেন যাবেন না এবার বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন কিছু? শেহজাদ দেখলো, তবে আরশি যা দেখাতে চাইলো তা নয়। দেখলো দর্পণের কাছে ঘাস ফুলের ন্যায় এক ফোঁটা শিশির বিন্দুর মতো একটা স্নিগ্ধ আদুরে মুখখানা। ভোরের আকাশে ঘষে পড়া তারার ন্যায় সে তার
ধ্যান জ্ঞান হারালো সেই মুখের দিকে তাকিয়ে, ভুলে বসলো নিজের উত্তর জানাতে। অমনি তাগাদা দিয়ে উঠল আরশি। জিন্স অ্যান্ড নাইট স্যুট পরনের মেয়েটা কণ্ঠে জোর দিয়ে শুধালো। কি হলো, দেখতে পাচ্ছেন না? এই যে আপনার ঘাড়ে গালে এতগুলো দাগ, সবাই যদি জিজ্ঞেস করে কিসের দাগ এগুলো, তখন কি বলবেন আপনি? মশার। এবার হুঁশ ফিরল শেহজাদের, বুঝলো আরশির চিন্তা নির্থক নয়। বুকের দাগগুলো ঢাকা গেলেও গাল এবং গলার দাগ ঢাকতে আসলেই হিমশিম খেতে হতো তাকে। তবুও হাসি চাপাতে পারল না প্রফেসর। উল্টো ঠোঁট টিপে বেশ গর্ব ভরেই তাকিয়ে তাকিয়ে দেখলো দাগগুলো, তারপর ছদ্ম বিচলিত স্বরে আওড়ালো। মশার দাগ এমন হয় না স্নোফ্ল্যাগ। সবাই বুঝে ফেলতো এই কারুকার্যের আর্টিস্ট অন্য কেউ, যার জন্য আমি গত 3 দিন ঘরের বাইরে বের হতে পারলাম না, ভার্সিটি পর্যন্ত যেতে পারলাম না। বলছি ম্যাডাম, এইভাবে ছুটি কাটালে আপনার বরের চাকরি থাকবে? অনুতাপে গৌরবর্ণা থেকে নীল হয়ে গেল আরশি। অপরাধী মুখ করে অন্যদিকে ফিরে আওড়ালো। আপনি এভাবে বলছেন কেন? শুধু কি আমি আপনাকে কামড়েছি নাকি? আপনিও তো সেম কাজ করেছেন। আপনার জন্য আমিও তো নিচে যেতে পারছি না। কই, তাতে আমি তো একবারও বলিনি যে আমার জরিমানা হয়ে যাবে। ক্লাস না করলে ইকোনমিক্সের প্রফেসর এবারের সেমিস্টার ফাইনালে ফেলও করিয়ে দিতে পারে। আরশি থামতেই পেছনে দাঁড়ানো গ্রে ট্রাউজার পরা আবরণহীন সুঠাম দেহখানা ঝুঁকে এলো অল্প। আগাম সতর্কতার জারি না করে আরশির দেহ কাঁপিয়ে মুখ গুজল তার রমণীর গলায়। চাপা স্বরে বলল। কারণ তোমার ইকোনমিক্সের ক্লাসগুলো আমি নেই, ফাইনালে তোমাকে ফেল করাবো না বলেই এখন থেকে তুমি আমার কাছে টিউশন নেবে, বাসায়ও তুমি আমার কাছে পড়াবে, মনে থাকে যেন। আচমকা এমন বর্ষসুলভ হামলায় আরশি পুরোপুরি কাবু। সমস্ত শরীর জুড়ে ঝমঝমিয়ে নামলো অনুভূতির বৃষ্টি। শিহরণে ভিজল মন। গলার খাজে পুরুষালী উষ্ণ ঠোঁটের স্পর্শে পায়ের আঙ্গুল খামচে ধরল মেঝে। আবেশে বুঝে এলো চোখের পাতা। পেছন থেকে কোমর পেঁচিয়ে ধরা হাতখানা সরাতে সতর্ক করলো খুব নিজের হাত দিয়ে, কিন্তু লাভ হলো না। অগত্যা অসাড় হওয়া গলায় কোনো মতে বলে উঠল। বললেই হলো, আমি কোনো টিউশন নেব না আপনার থেকে। কেন, আমি খারাপ পড়াই? আরশির ততক্ষণে হাঁসফাঁস শুরু হয়েছে শেহজাদের বাহুডোরে দাঁড়িয়ে। গলায় যে আদরের ঝড় তুলছে শেহজাদ, তা উপেক্ষা করতে না পেরে বড্ড অসহায় বোধ করলো সে ভেতর ভেতর। সর্বদা বয়ে মুখ গুজে থাকা ভদ্রশিষ্ট মানুষটাও এমন ধারা অশিষ্ট কাজ করে ফেলতে পারে ঘুণাক্ষরেও কি কোনোদিন টের পেয়েছিল আরশি? ভাবনা থেকে বেরিয়ে চোখ মেলে সোজাসুজি আয়নার দিকে চাইল আরশি। শেহজাদের পানে তাকে পরাস্ত স্বরে বলে উঠল। আপনি ভীষণ ভালো পড়ান। আপনার ক্লাস করার জন্য কত দূর থেকেও স্টুডেন্টরা চলে আসে আপনি জানেন, অথচ আমি ক্লাসে বসে আপনার দিকে তাকিয়ে থাকবো না, আপনার পড়া বুঝবো সেটাই ডিসাইড করে উঠতে পারি না। এত কেন সুন্দর হতে হবে আপনাকে? নাকটা এত কেন খাড়া খাড়া হতে হবে আপনার? গাল, চিবুক, কপাল সবকিছু এত কেন নিখুঁত হবে? চোখগুলো কেন এত সুন্দর হবে? এরকম গ্রিক গডদের মতো শরীর নিয়ে সামনে দাঁড়িয়ে থাকেন বলেই তো আমি ডিস্ট্রাক্টেড হই বেশি, পড়া বুঝি কম। এতটুকু বলেই থামলো মেয়েটা, তারপর ছদ্ম প্রবোধ মিশিয়ে জানালো। এতগুলো কারণের জন্যই আপনার এই অফার আমি রিজেক্ট করলাম। আই এম সরি প্রফেসর, আমি দুঃখিত। আপনি ভালো পড়ান, কিন্তু আপনি একটু বেশি সুন্দর। আর যেখানে আপনাকে দেখলে বরাবরই আমি ফোকাস হারিয়ে ফেলি, সেখানে পড়া বোঝা তো দুঃস্বপ্ন। শেহজাদ আরশির গলাতে মুখ গুজতেই লাজুক হাসলো। প্রিয়দর্শিনীর মুখে নিজের এমন ভূষী প্রশংসায় রক্তিম হলো তার কান গাল। আদরের আবশিত গলায় বলল। তুমি এত বেশি কথা কেন বলো স্নোফ্ল্যাগ? আমি বলেছি এত বেশি কথা বলতে? আমি পড়াবো মানে পড়াবো, ব্যাস। শেহজাদ লজ্জা পাচ্ছে বুঝতে পেরে আরশিও একই ভঙ্গিতে বলে উঠল। আপনি এত আদর কেন করছেন আমাকে? আমি কি বলেছি এত আদর করতে? আর আমাকে পড়াতে চাইলে পড়ান, কিন্তু আমিও তাহলে না পড়ে আপনার দিকে তাকিয়ে থাকবো, মানে তাকিয়ে থাকবো, ব্যাস। অমনি আরশিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করলো শেহজাদ।
ও দৃষ্টিতে মেয়েটার আগাগোড়া দেখতেই শুকনো ঢোক গেল আরশি। উৎকণ্ঠা নিয়ে শুধালো। ওভাবে কেন দেখছেন আমাকে? আরশির স্বতন্ত্র প্রশ্নে অধর কোণ চূড়ায় উঠল শেহজাদের। বাঁকা হেসে রমণীর কপালের কেশ কুলন্ত কানের পাশে গুজে দিতে দিতে বলল। কেন? তুমি আমাকে যেভাবে দেখো আমিও তো সেভাবেই তোমাকে দেখছি। আরশির বিশ্বাস হলো না। ভয়ার্ত মুখ আর সরু চোখে চেয়ে বলল। না, আপনি সেভাবে দেখছেন না। তাহলে তুমি বলো কিভাবে দেখছি তোমাকে? প্রশ্রয় পেয়ে লাগামহীন ছুটল আরশির বেহেলাসে এক একটি স্তবক। বলে বসল। আমার মনে হচ্ছে আপনি এখনই আমার চুমু খাবেন, ভীষণ কড়া একটা চুমু। আর তারপর আবারও 3 দিন আমরা ঘর থেকে বের হতে পারবো না। ঠিক বলছি না? আরশি কথা শেষ করতেই শেহজাদ ঝুঁকে এলো ওর মুখের সামনে। রমণীর অষ্টপুট লুফে নিতে নিতে চওড়া হাসলো সে পুরুষ। বন্ধ চোখে হতবিলম্বতায় চূড়ান্তে পৌঁছে মেয়েটা শুনল এক পুরুষালী ভরাট কণ্ঠ। ইউ আর ড্যাম রাইট স্নোফ্ল্যাক। প্রাণ চাই চক্ষু না চাই, মরি কি দুস্তর লজ্জাই। প্রাণ চাই চক্ষু না চাই, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা চাই। প্রাণ চাই চক্ষু না চাই। গুনগুনিয়ে রবি ঠাকুরের গান গাইছে যারা। কয়েকদিন যাবৎ বৃষ্টি থামেনি অত্যাধুনিক এই শহরের অলিগলিতে। কেমনি আকাশের অভিমানী রূপ। ফিকে হয়নি মন খারাপের সুর। উদাস প্রকৃতির সাথে তার একমাত্র বান্ধবীটো সমান উদাস মুখে বসে আছে ক্যান্টিনের চেয়ারে। টেবিলের উপর রেখেছে তার ক্লান্ত বিষণ্ণ মুখখানা। কফির কাপে ধোয়ার কুণ্ডুলি উড়িয়ে ঠান্ডা হয়ে গেছে বহুক্ষণ। আরশির খেয়াল নেই সেদিকে। তার নিষ্প্রম চাহনিতে শুধু ভেসে বেড়াচ্ছে সেদিন সকালে শেহজাদের আরশিকে টিউশন পড়ানোর কথাগুলো। ওই ঘটনার পর মাঝে কেটেছে 1 সপ্তাহ। তবুও কেন যেন আরশিকে পড়ানোর ভূতটা শেহজাদের মাথা থেকে নামেনি। সবটা শুনে যারার মনে হলো এই পরিস্থিতিটার সাথে এই গানটাই চমৎকার মানাবে। সে তার উদাস বন্ধুর ব্যথায় সমান উদাস হয়ে আবার গুনগুনিয়ে উঠল, গাইতে লাগলো। প্রাণ চাই চক্ষু না চাই। আচ্ছা, তোর কি সত্যি মনে হয় না জাম্বুবান আমাকে পড়ালে এবারের সেমিস্টারে পাশ করার বদলে আমি ফেল করব? আমি ওনাকে কতবার করে বোঝালাম যে বাসায় তার কাছে আমি পড়বো না। কে শোনে কার কথা? গানের মাঝে বিঘ্ন ঘটায় যারা থামলো। এই একই কথা কম করে হলেও কয়েকশো বার বলেছে আশি। তবুও কিছুক্ষণ পর পর তোতা পাখির মতো একই বুলি আওড়াচ্ছে। শেষমেশ যারা দীর্ঘ এক শ্বাস ফেলে বান্ধবীকে জিজ্ঞেস করলো। আমার মনে হয় তুই অন্য কোনো কারণে প্রফেসরের কাছে টিউশনি পড়তে চাইছিস না। নে এবার কারণটা ফটাফট বলে ফেল। কি কারণে তুই তোর অমন হ্যান্ডসাম প্রফেসর বরকে রিজেক্ট করে দিতে চাইছিস? আশি এবার রিজু হয়ে উঠে বসলো। 2 হাতে টেবিল রেখে দৃষ্টি ফেলল কোলের উপর। তারপর আফসোস আর অনুতাপ মেশানো বিষণ্ণ স্বরে বলে উঠল। এমনিতেই ক্লাসের সবাই ওনার বউ বলে বাঁকা চোখে আমাকে দেখে, ভাবে আমি ওনার থেকে এক্সট্রা হেল্প নেই। কিন্তু সত্যি কথা বলতে আমি তো পড়তেই বসি না বাসায়, হেল্প কখন নিব? এবার যদি বাসায় ওনার কাছে আমি পড়া শুরু করি তাহলে তোরা পড়া বা রোমান্স করা শুরু করে দিবি, তাই তো? বুঝি। এই বিবাহিতদের এই একটাই সমস্যা, এটা রোমান্স ছাড়া আর কিছুই বোঝেন না। আর সিজন, আমি তোর সাথে একমত। তোর প্রফেসরের কাছে পড়তে না যাওয়ার কথায় অবশ্যই চুক্তি আছে। আই অ্যাগ্রি উইথ ইউ। আগে না, উনি পড়াতে বসলেই আমি হেসে ফেলবো, আর নয়তো তাকিয়ে থাকবো ওনার দিকে। কি বিশ্রী একটা ব্যাপার হবে ভাবতে পারছিস? যারা ঠোঁট টিপে হেসে ফেললো আশির কথায়। মেয়ে যে তাকে নিয়ে ঠাট্টা করছে সেটা বুঝতে পেরেই আশি ফের একবার প্রবণিত শ্বাস ফেলল। তারপর যারার দিকে ক্লান্ত চোখে সোজাসুজি তাকে ভনিতাহীনভাবে শুধালো। আচ্ছা ধর, আয়ান ভাই তোকে পড়াতে চাইলো, তাহলে তুই কিভাবে রিয়েক্ট করতি? এই যে আমাকে নিয়ে ঠাট্টা করছিস, তুই পারবি না হেসে আয়ান ভাইয়ের সামনে বসে চুপচাপ পড়া বুঝতে?
যারা মিনিট খানেক চুপ থেকে আকাশ পাতাল এক করে কিছু একটা ভাবলো। তারপর আশিকে একটুখানি হাসানোর অভিপ্রায়ে গলা পরিষ্কার করে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, শোন, বরের কাছে টিউশনি নেওয়ার মতো থ্রিলিং ব্যাপার আর একটাও নেই। ওখানে পড়া হয় কম আর প্রেম হয় বেশি। আর যেখানে প্রেম বেশি সেখানে হাসার প্রশ্নই আসে না। তুইও হাসবি না। শোন, একটা আইডিয়া দে। প্রফেসর পড়াতে বসলে তুই নাকের পানি চোখের পানি এক করে বলবি, উফ এত কেউ পড়ে। তার চেয়ে চলুন আমরা পড়া বাদ দিয়ে কাজের কাজ করি। যারা না অনেকদিন ধরে খালামুনি হওয়ার প্রচণ্ড শখ, চলুন ওর খালামুনি হওয়ার শখটা পূরণ করে দিই। আশি ঠান্ডা হওয়া কফির কাপে চুমুক বসিয়েছিল মাত্র, কিন্তু যারার কথাবার্তা শুনে সেই কফি গলা অবধি না গিয়ে সোজা হয়ে গেল মস্তকে। প্রচন্ড এক বিষম খেয়ে কাশতে কাশতে সত্যি সত্যি চোখের পানি এক হলো আশির। যারা তড়ি ঘড়ি তার মাথায় চাপড় দিতে দিতে বলল, দেখেছিস আমি মিথ্যা বলিনি। এই জন্যই তো প্রফেসরের নাম নিতে না নিতে একেবারে বিষম খেয়ে বসলি। তোদের দেখলে না আমার খালি শাহরুখ খান আর কাজলের কথা মনে হয়। মানে দুজনই দুজনকে মনে মনে চাইছিস, অথচ তোদের কাছাকাছি আসার একটা আইডিয়া দিতেই তুই বিষম খাচ্ছিস। এভাবে চললে আমি খালামুনি হতে পারবো? তোদের উচিত আমার আর বানর মশাইয়ের কাছ থেকে কিছু টিপস নেওয়া। তাহলে তোদের লাভ লাইফটা যদি একটু হাঁটু তুলে দাঁড়ায়। সে কিছুটা ধাতস্থ হয়ে বিড়বিড় করে বলল, আমরা কাজল আর শাহরুখ খান হলে তোরা কি সাইফ আলী আর প্রীতি জিন্তা? যারা ঘাবড়ে পিছনের চুলগুলো হাত দিয়ে হাওয়ায় উড়ালো, আননে সদ্য অহং মেখে আওড়ালো। হতেও পারে আমি প্রিটি জিন্টা চাইতে কম সুন্দর নাকি? টিচার না হয়ে নায়িকা হলে খুব একটা খারাপ হতো না বল? আফসোস। যারার এমন অভিনয়ে হেসে ফেললো আরশি। স্লান মুখখানায় মুক্তোর দানার মতো ঝলমলিয়ে উঠল সেই হাসিতে। ঠান্ডা কফির কাপ দুটো খালি হলো। দু বান্ধবী গল্পের ঝুলি খুলে বসতেই সেমিস্টার ফাইনালের পড়া, যারার চাকরি, স্নোবলের বিয়ে দেওয়া সহ আরও কত কি উঠে এলো তাদের আলাপে। তখনই আরশির মন পড়ল অন্য একটা কথা। সব আলাপ বাদ দিয়ে জিজ্ঞেস করল, তুই আর আয়ান ভাই বিয়ে করছিস কবে? আমরা এবছর কোনো দাওয়াত পাচ্ছি কি পাচ্ছি না? আমার ভাইটাকে আর কত অপেক্ষা করাবি শুনি? ক্লাসি ববকাট চুলের আড়ালে বিষণ্ণ হয়ে যাওয়া মুখটা চোখে পড়ল না আশির। সে শুধু দেখল বিয়ের কথা শোনা মাত্রই ছদ্ম লাজুক হাসতে থাকা রমণীকে, যার দুঃখগুলো বোধ হয় একান্তই তার নিজের। যারা নিজের সেই দুঃখটুকু গিলে বলে উঠল, এই তো এই মাসেই দিদুমণিকেও এখানে চলে আসতে বলেছি। বাবা মা তো নেই, উনি চলে আসলে আঙ্কেল আন্টিকে জানিয়ে আসবো বিয়ের ডেটটা। আশি দুষ্টুমি করে বলল, এই যে ম্যাডাম, ব্রাইড মেড হিসেবে কিন্তু আমি সবার আগে দাওয়াতটা পাই, ঠিক আছে? একটা মা বাবা হারা মেয়ে সেই বিষণ্ণতা ভুলে ক্ষণিকের জন্য হাসল, কিন্তু সময় গড়াতে না গড়াতেই ওদের এই আলাপের ছন্দপতন ঘটল। যারার ফোন বেজে ওঠায়। স্কুল থেকে কল করছে যারারই এক কলিগ টিচার, হয়তো তার বদলে ক্লাস নিতে বলবেন। যারা প্রবলনিত শ্বাস ফেলে ফোন তুলল। মিনিট খানেকের ফোন আলাপ শেষে যন্ত্রখানা টেবিলের উপর রাখতেই দেখলো আশির মুখ গভীর মনোযোগ সহকারে তার ফোনের ওয়ালপেপারের উপর ঝুঁকে আছে, তাকিয়ে দেখছে কিছু একটা। তারপরে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, ওয়ালপেপারে এই বাচ্চার ছবিটা? আশি পুরো কথা শেষ করার আগেই যারা স্মিত হেসে জানালো, আমার ছোটবেলার ছবি। হারিয়ে যাওয়ার পর যখন দিদুমণি আমাকে খুঁজে পেল, তারপরের ছবি এটা। উনি আমাকে কোলে নিয়ে তুলেছেন। আর পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা আশ্রমের অন্য সব দাদা দাদি। গাজীপুর বৃদ্ধাশ্রম। আমার ছেলেবেলার এক টুকরো স্মৃতি এটা। যারা কথাগুলো শুনে কপালে ভাঁজ পড়ল আশির। কিছু একটা মনে করার চেষ্টা করলো সে। ছবির এই বাচ্চাটাকে আগে কোথাও একটা নিশ্চয়ই দেখেছে, কিন্তু কথায় মনে পড়ছে না কেন? আদৌ দেখেছে নাকি সবটাই মনের ভুল? যারার ছোটবেলার ছবি সে কি করে দেখবে? আর ঠিক সেই সময় ওদের টেবিলের সামনে তাদের ভূতের মতো এসে হাজির হলো এক শ্যাম পুরুষ। পুরানো চুল আর স্বল্প বিস্তর হাসি ফুটে ঝুলিয়ে আরশির দিকে হাত বাড়িয়ে দিল মানুষটা।
উচ্ছ্বাসিত স্বরে অনেক দিনের পরিচিত বন্ধুর মতো বলে উঠল। আরশি, ভালো আছো? তোমাকে মিস করছিলাম খুব। আরশির বিস্তর ভাবনার সুতো ছিঁড়তেই যেন হুট করে আবির্ভাব এই বান্দার। তাকে দেখে উল্টো মেজাজ খারাপ হলো আরশির। তবুও সৌজন্যতার ছন্দ হাসি মুখে ঝুলিয়ে উঠে দাঁড়ালো সে। চিনতে না পেরে জিজ্ঞেস করলো, কিন্তু আপনাকে তো ঠিক। আগন্তুক স্বল্প বিস্তর হেসে আরশিকে উদ্দেশ্য করে বলল, আমি রিজা, তোমাকে নোটস দিয়েছিলাম, মনে আছে? তারপর হয়তো খুব কম দেখা হয়েছে আমাদের, তবু আমি তোমাকে ভুলিনি। অথচ আফসোস, তুমি কিন্তু আমাকে সেই ভুলেই গেলে। এবার আর খোঁজ খবর নেওয়ার বিষয়টুকু নিঃসংকোচ এড়িয়ে যেতে পারল না আরশি। অপ্রস্তুত হেসে ক্লাসমেট হিসেবে যতটুকু খোঁজ খবর নেওয়া দরকার ততটুকুই নিল। তবে সেখানেও বাঁধল আরেক বিপত্তি। কথার মাঝখানেই রেজার পেছনে এসে মূর্তয়মান হয়ে দাঁড়ালো একখানা থমথমে মুখ। নীল গহ্বরের বিশদ অন্ধকার নামিয়ে পেছন থেকেই রেজাকে জিজ্ঞেস করে বসল, ইজ ইট ফান টকিং টু মাই ওয়াইফ মিস্টার? শেহজাদের শীতল হুমকিতে নীরবতা নামলো ক্যাফেটেরিয়ায়। ছুরি চামচের টুংটাং শব্দ থামিয়ে কৌতূহলী মুখগুলো একযোগে তাকিয়ে প্রফেসরের দিকে। বেশ রঙা ওভারকোটের নিচে কালো হাইনেক সোয়েটার পরনে মানুষটা তখনও প্রস্তিভূত প্রহরীর ন্যায় দাঁড়িয়ে আরশি আর রেজার সামনে। জোড়া কালো ভ্রুযুগলের নিচে তপ্ত লাভার ন্যায় জ্বলছে তার নীল চোখ। রেজার অবশ্য তাতে কিছু এলো গেল না। সে শেহজাদের বিগ্রহ চোখ দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসলো কেবল। এক পাশ থেকে চূড়ায় উঠল তার তামাটে ঠোঁট। ডেমিন জ্যাকেটের নিচে পরা একটা ক্যাজুয়াল সাদা টি শার্টে বড্ড নিরুত্তাপ লাগলো শ্যাম পুরুষকে। মাথার কোকড়ানো চুলগুলোকে আঙ্গুল চালিয়ে বড় লোকের বিগ্রানো ছেলেদের মতো করে বলে উঠল, ও, it was always fun talking to your wife, Professor. She was the sweetest chick I have ever met my inner life, trust me. অমনি প্রচন্ড ক্রোধে আরশির হাতটা শক্ত করে চেপে ধরল যারা। আরশির চোখ মুখে তখন স্পষ্ট সংখ্যা। দুরু দুরু বুকে সে দাঁড়িয়ে আছে শেহজাদের থমথমে মুখ পানে। যেন ঝড় আসার পূর্ব মুহূর্তে মহড়া শুরু হয়েছে সেখানে কোনো। একটু পরই লন্ডভন্ড হয়ে যাবে সবকিছু। রেজার কথা বলার ধরন শুনে যারার মেজাজ চড়ে বসলো। আরশির কানের কাছে ঘেঁষে দাঁতে দাঁত পিষে বলল, আমি বাটপাড়ি দেখেছি, কিন্তু রেজালার মতো বাটপাড়ি করতে কাউকে দেখিনি। তুই তো শুরুতে ওকে চিনতেই পারিসনি, অথচ দেখ প্রফেসরের সামনে এমন কনফিডেন্সের কথা বলছে যেন তোর সাথে ওর কত ভালো সম্পর্ক। ইচ্ছে তো করছে এখনই গিয়ে খুশি মেরে ডাকটা ফাটিয়ে দিই। আরশি তৎক্ষণাৎ কি প্রতি উত্তর করবে ভেবে পেল না। যারা আর শেহজাদের মারকুটের অভিব্যক্তির সামনে ঠান্ডার মধ্যেও কুলকুল ঘামছে তার ললাটপট। ফর্সা বদনে জমেছে দুশ্চিন্তার মেঘ। উদ্ঘৃণ্য কণ্ঠে জানালো, মাঝে মাঝে আমার মনে হয় তুই আর জাম্বুবান দুই ভাই বোন, দুজনেরই রাগ নাকের ডগায়। কথায় কথায় শুধু মারামারি। শুধু শুধু এখন এই ছেলের সাথে মারামারি করে কি দরকার ঝামেলা জড়ানোর? একটা খুশি খেয়ে কেউ মরে নাই মাই ডিয়ার, মাত্র 2 সেকেন্ডের ব্যাপার। নাকটা একটু থেতলে যাবে, ব্যাস। তারপর আর ভুলেও তোদের মধ্যে ঝামেলা পাকাতে আসার সাহস করবে না এই ছেলে। যারা নির্বাক চিত্তে বলা কথাগুলো শুনে আরশি যত না বেশি অবাক হলো, তার থেকেও বেশি অবাক হলো শেহজাদকে হুট করে হাসতে দেখে। রেজা থামতেই মেঝেতে দৃষ্টি ফেলে দুদিকে মাথা নাড়ছে শেহজাদ। তার ছেলের হাসিতে প্রসারিত তার ওষ্ঠপুট। প্রতাপী পা জোড়া ধীর নলে এগিয়ে এলো রেজার মুখোমুখি। তারপর আকস্মিক হাসি থামিয়ে মুষ্টিবদ্ধ হাতের প্রচন্ড এক ঘুষি বসিয়ে দিল রেজার নাক বরাবর। আরশি হকচকালো। বিহম্বতার সঙ্গে চরের শব্দ হারিয়েছে তার গলবিল। ওদিকে ঠোঁট আঙ্গুল দিয়ে একের পর এক শব্দহীন শীষ বাজিয়ে চলছে যারা। কারণ অফিসারের মতো শব্দ করে শীষ বাজানোটা যে এখনো অবধি আয়ত্ত হয়নি রমণীর, তাই আপাতত এভাবে কাজ চালাতে হচ্ছে তার। শেহজাদের আচমকা আক্রমণ আর ক্যাফেট এরিয়ার শখানেক ছাত্রছাত্রীর সামনে এমন অপমানে নীল হয়ে গেছে রেজার সর্বাঙ্গ।
নাক ফেটে নামা তরল স্রোতে মাখামাখি তার অধর আর চিবুকের অনেকখানি। সেখানটায় হাত দিয়ে চেপে ধরতেই শেহজাদ ভরাট কণ্ঠে বলে উঠল, ইজ ইট ফান টকিং টু মাই ওয়াইফ মিস্টার? আমার ভাষায় সাবধান করেছিলাম, শুনিসনি, তাই এবার তোর ভাষায় বলছি। স্টে অ্যাওয়ে ফ্রম মাই গড ড্যাম ওয়াইফ, নইলে এবার তো শুধু নাকে ফ্র্যাকচার হয়েছে, পরের বার পুরো শরীরে ফ্র্যাকচার হবে। তারপর যেখান থেকে এসেছিস সেখানেই ফেরত পাঠাবো তোকে। পারলে নিজের ফোনে কথাগুলো রিমাইন্ডার দিয়ে রাখিস, আর বলে দিস প্রতিদিন একবার হলেও যেন তোকে মনে করিয়ে দেয়। আর সে সম্মিত ফিরল এবার। শেহজাদ রাগের মাথায় আরো কিছু করে বসার আগেই দৌড়ে এসে তার হাত টেনে ধরল মেয়েটা। চোখ মুখে আতঙ্ক নিয়ে নিচু স্বরে আওড়ালো,